হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস আমি দিয়ে দিয়েছি মেজর প্লাস মাইনরের। সেখান থেকে তোমরা তোমাদের সিলেবাসটা দেখে নিতে পারো। তাও আমি এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো হচ্ছিল সেগুলোও আমি কমপ্লিট করলাম, প্রায় দুটো বাকি আছে মাত্র। যেমন রাজনীতির অর্থ ও রাজনৈতিক তত্ত্ব থেকে আমার শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে ইম্পর্টেন্ট। সার্বভৌমিকতার ধারণা থেকে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। স্বাধীনতা ও সাম্য থেকেও ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ এবং রাষ্ট্রের তত্ত্বসমূহ। এই দুটো বাকি আছে, এই দুটো আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি। তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সমস্ত যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো এখান থেকে তোমাদের করার আছে, সেগুলো সমস্তটাই হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের করতে হবে এবং রাষ্ট্রের তত্ত্বসমূহ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের করতে হবে। তোমরা যারা সিলেবাস পাওনি তারা কিন্তু নতুন যে সিলেবাস সেটা আমি আরেকবার দিয়ে দিয়েছি, সেখান থেকে কালেক্ট করে নিও। মেজরেরও দেওয়া আছে এবং মাইনরেরও দেওয়া আছে। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন যদি না পেয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা দেখে নিয়ে একবার কালেক্ট করে নিও। এরপর চলে আসছি আজকের প্রশ্ন, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদ। দেখো, এখান থেকে তোমাদের যেটা করতে হবে, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদ হলো এমন একটি মতবাদ যা বৃহত্তর সমাজের সার্বিক কল্যাণের স্বার্থে বিভিন্ন সংস্কারমূলক ব্যবস্থা গৃহীত হয়। এখান থেকে বলবে উদারনৈতিক ব্যবস্থার জনগণের রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত বিশ্বাস ও উদ্যোগের স্বাধীনতা থাকে। আচ্ছা, এটুকুনি বললেই হবে। এরপর এখানে চলে আসবে উদারনীতিবাদকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো, এখানে আছে দুটি ভাগে ভাগ করা হয়, সনাতন উদারনীতিবাদ এবং আধুনিক উদারনীতিবাদ। তারপরে দেখো, কাকে উদারনীতিবাদের জনক বলা হয়, তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। তাহলে হচ্ছে সপ্তদশ শতাব্দীর ইংরেজ দার্শনিক জন লক উদারনীতিবাদের জনক, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে টু ট্রিটিসেস অন সিভিল গভর্নমেন্ট। এরপর দেখো, সনাতন উদারনীতিবাদ বলতে কি বোঝো? উদারনীতিবাদের যে তত্ত্ব একদিকে ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তির অধিকারের ওপর গুরুত্ব আরোপ করে এবং অন্যদিকে রাষ্ট্রের কাজকে সীমায়িত করার কথা বলে তাকে সনাতন উদারনীতিবাদ বলে। সনাতন উদারনীতিবাদের সর্বপ্রধান প্রবক্তা কে, তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। তাহলে হচ্ছে জন স্টুয়ার্ট মিল এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে অন লিবার্টি। এই হয়ে গেল উদারনীতিবাদের। আরও কিছু প্রশ্ন আছে, এটা করবে এখান থেকে। কয়েকজন সনাতন উদারনীতিবাদের নাম লেখো। দেখো, জন স্টুয়ার্ট মিল এবং অ্যাডাম স্মিথ বললেই হয়ে যাবে। এরপর জেরেমি বেনথাম আছে, দুটো মনে রাখবে মোটামুটি। এরপর দেখো, আধুনিক উদারনীতিবাদের কয়েকজন প্রবক্তার নাম, টি.এইচ. গ্রিন আছে, হার্ড লাস্কি আছে, ম্যাকাইভার আছে, যে কোনো দুটো মনে রাখবে। এরপর নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝো, এটা এসেছিল পরীক্ষায়, ভালো করে মনে রাখবে। বিংশ শতাব্দীর 70-এর দশক থেকে শুরু করে বর্তমান শতাব্দীর পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় যে উদারনীতিবাদী দর্শন জনপ্রিয়তা লাভ করে তাই হলো নয়া উদারনীতিবাদ। যদি পুরোটা না বলতে পারো এইটুখানি বললেও হবে। এছাড়া আরেকটু বলে দেবে, নয়া উদারনীতিবাদ একদিকে যেমন ব্যক্তিগতভাবে সমষ্টিগত পছন্দের মাত্রা নির্ধারণের জন্য মুক্ত বাজার অর্থনীতির কথা বলে, অন্যদিকে তেমনি সীমিত রাষ্ট্রের কামনা করে। নয়া উদারনীতিবাদ সীমিত রাষ্ট্রের ধারণা প্রয়োগ করে এক অভিনবত্ব উন্মোচন করে। এরপর এটা করবে, নয়া উদারনীতিবাদের মূল উদ্দেশ্য কি? নয়া উদারনীতিবাদের মূল উদ্দেশ্য হলো মুক্ত বাজার অর্থনীতির প্রতিষ্ঠা, অবাধ বাণিজ্য নীতি প্রণয়ন, সীমিত ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে, সকলের জন্য স্বাধীনতা প্রতিষ্ঠা করে। এরপর এখানে চলে এসো, নয়া উদারনীতিবাদের কয়েকজন প্রবক্তার নাম, হায়েক আছে, F.A. হায়েক, রবার্ট নজিক, F.R. ফ্রিডম্যান প্রমুখ। এরপর এখানে চলে আসবে, দ্য কনসেপ্ট অব লিবার্টি বইটিকে লেখেন ইসাইয়া বার্লিন। তারপর এটা করবে, দুজন নয়া উদারনীতিবাদ দার্শনিকের নাম লেখো, ফ্রেডরিক হায়েক আর একটা হচ্ছে মিল্টন ফ্রিডম্যান। তারপরে দেখো, উদারনীতিবাদী দুজন অর্থনীতিবিদের নাম লেখো, অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো।
এই হয়ে গেল উদারনীতিবাদের যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমি আসছি, দেখো যেটা রাষ্ট্রতত্ত্ব ছিল সেখান থেকে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মতবাদগুলিকে সাধারণভাবে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, এক হচ্ছে 5টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে জৈব মতবাদ, ভাববাদী বা আদর্শবাদী মতবাদ, মার্ক্সবাদ, গান্ধীবাদ, উদারনীতিবাদ। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে দেখো, ভাববাদ বা আদর্শবাদ বলতে কি বোঝায়, এটা করবে। রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করতে গিয়ে যে মতবাদ মনে করে যে রাষ্ট্র হলো একটি স্বাভাবিক, অপরিহার্য এবং চূড়ান্ত সংগঠন, রাষ্ট্রই হলো মনুষ্য সৃষ্টি প্রতিষ্ঠানগুলির মধ্যে শ্রেষ্ঠতম, সেই মতবাদকে বলা হয় ভাববাদ বা আদর্শবাদ। তারপর এটা করবে, ভাববাদ বা আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য। প্রথমত, আদর্শবাদীদের দৃষ্টিতে রাষ্ট্র একটি স্বাভাবিক ও চূড়ান্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রকে তার মনুষ্য সৃষ্টির শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান বলেছেন। দ্বিতীয়ত, আদর্শবাদীরা মনে করেন আমাদের চারিদিকের বস্তুগুলি হলো ভাব এবং ভাবই একমাত্র অস্তিত্বশীল, রাষ্ট্র হলো এই ভাব জগতের একটি অংশ মাত্র। কয়েকজন আদর্শবাদী বা ভাববাদী দার্শনিকের নাম বলো। এক হচ্ছে গ্রিক দার্শনিক T.H. গ্রিন, ব্রাডলে, যে কোনো দুটো করে মনে রাখবে। আর জার্মান দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলো কান্ট, হেগেল। তারপরে দেখো, এটা করবে, ভাববাদীরা রাষ্ট্রকে কিভাবে দেখেছেন। ভাববাদীরা মনে করেন রাষ্ট্র হলো একটি জীবন্ত সত্তা। তাছাড়া তারা রাষ্ট্রকে একটি আত্মসচেতন এবং নিজ ইচ্ছা বিশিষ্ট সত্তাও বলেছেন। তারা রাষ্ট্রের ওপর ঐশ্বরিক বিষয় আরোপ করেছেন। হেগেল বলেছেন রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ বিশেষ। ভাববাদীরা রাষ্ট্রকে বলেছেন স্বাভাবিক প্রতিষ্ঠান, যা চূড়ান্ত অপরিহার্য। এটা হয়ে গেল। এরপর এখানে চলে আসছি, দেখো দুজন প্রাচীন গ্রিক ভাববাদী দার্শনিকের নাম প্লেটো, অ্যারিস্টটল। তারপর এখানে চলে আসো, গান্ধীজি প্রবর্তিত রাষ্ট্রের প্রকৃতি উল্লেখ করো। গান্ধীজি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধী ছিলেন, কারণ তিনি মনে করতেন আধুনিক রাষ্ট্র বলপ্রয়োগ বা হিংসার ওপর ভিত্তি করে সৃষ্টি হয়। তাই তার মতে স্বল্প শাসন প্রয়োগকারী রাষ্ট্র একান্ত কাম্য, কারণ রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথে বাধা সৃষ্টি করে, উপরন্তু ব্যক্তিকে তার লক্ষ্য পূরণেও বাধা সৃষ্টি করে। তাই গান্ধীজি রাষ্ট্রহীন এক রাম রাজ্যের কথা চিন্তা করেছিলেন। তারপর এটা করবে, গান্ধীজিকে কি নৈরাজ্যবাদী বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধীজি চেয়েছিলেন রাষ্ট্রহীন সমাজ, যেখানে হিংসা বলে কিছু থাকবে না। তার দৃষ্টিতে রাষ্ট্র একটি বলপ্রয়োগকারী প্রতিষ্ঠান। তিনি রাষ্ট্রহীন সমাজ কামনা করেছিলেন বলেই তাকে নৈরাজ্যবাদী বলা হয়। কিন্তু ফিলিপ, এটা বলে দেওয়ার দরকার আছে, ফিলিপ, প্র্যান্ট, পল পাওয়ার প্রমুখ গান্ধীজিকে নৈরাজ্যবাদী বলে মনে করেননি। অপরদিকে গোপীনাথ ধাওয়ান, ডক্টর বিনয় সরকার প্রমুখ মনে করেন গান্ধীজির বক্তব্যের সঙ্গে টলস্টয় নৈরাজ্যবাদের ধারণার মিল আছে। ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্যের মতে গান্ধীজির চিন্তায় আদর্শবাদী এবং বাস্তববাদী দুটি সত্তাই ছিল এবং দুইয়ের মধ্যেই বিস্তর ব্যবধানও ছিল। গান্ধীজির চিন্তাধারার ওপর প্রভাব পড়েছে এমন দুজন ব্যক্তির নাম টলস্টয় আর থরো। এটা করবে, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্বের মূল বক্তব্য কি? মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র হলো একটি শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্র বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য সর্বহারা শ্রেণীর ওপর প্রাধান্য বিস্তার করে শোষণ চালায়, অর্থাৎ রাষ্ট্র হলো এক আধিপত্যকারী শ্রেণীর যন্ত্র যারা শ্রেণী স্বার্থ রক্ষার জন্য দরিদ্র শ্রেণীর ওপর নিপীড়ন চালায়। তাদের হাতিয়ার হলো আইন, আদালত, মিলিটারি, পুলিশ প্রভৃতি। মূলত মার্ক্সবাদ রাষ্ট্রকে একটি পরগাছা বলে মনে করে। তাহলে এই গেল। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে রাষ্ট্রতত্ত্ব থেকে। মার্ক্সবাদ অনুসারে সমাজের অগ্রগতির স্তর কয়টি, কি কি? মার্ক্সবাদ অনুসারে সমাজের অগ্রগতির স্তর 4টি। একটা হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, বুর্জোয়া বা পুঁজিবাদী সমাজ। মার্ক্স বর্ণিত পুঁজিবাদী সমাজের প্রকৃতি কিরূপ ছিল? পুঁজিবাদী সমাজের উদ্ভব ঘটে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্যে দিয়ে। এই সমাজ পরস্পর বিরোধী দুটি শ্রেণীতে বিভক্ত, যথা বুর্জোয়া এবং প্রোলেতারিয়েত শ্রেণী। এই সমাজ ব্যবস্থায় উৎপাদন উপকরণের মালিকানা থাকে মুষ্টিমেয় সংখ্যালঘু পুঁজিপতি শ্রেণীর হাতে এবং এখানে শ্রমিক শ্রেণীর শ্রমী প্রধান, শ্রম শক্তি ছাড়া অন্য কিছু তার হাতে থাকে না। বুর্জোয়া সমাজের শ্রেণী বিরোধী অনেকটাই সরল হয়ে আসে। এরপর এটা করবে, কোন সমাজে রাষ্ট্রের উদ্ভব হয়? এই সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত? মার্ক্স দেখিয়েছেন যে দাস সমাজে রাষ্ট্রের উদ্ভব ঘটে। ওই সমাজে পরস্পর বিরোধী দুটি শ্রেণী ছিল, যথা দাস মালিক ও দাস।
উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝো? ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় মালিক শ্রমিককে তার প্রদত্ত শ্রমের অতি সামান্য অংশ মজুরি হিসাবে দেয়, বাকি অংশ মালিক আত্মসাৎ করে। শ্রমের মূল্য শ্রমিকের হাতে মজুরি হিসাবে প্রদান করে মালিক শ্রেণী। তাদের মুনাফা বড় অংশ আত্মসাৎ করে মালিক মুনাফা বাড়িয়ে যায়। মালিক কর্তৃত্ব আত্মসাৎ হওয়ায় শ্রমিকের বাড়তি মজুরি হলো উদ্বৃত্ত মূল্য। শ্রেণী বলতে কি বোঝো? লেনিন তার এ গ্রেট বিগিনিং নামক গ্রন্থে লিখেছেন যে শ্রেণী হল সমাজের এমন কতগুলি বৃহৎ গোষ্ঠী যাদের মধ্যে উৎপাদন ব্যবস্থা পৃথক অবস্থানই পার্থক্যের ভিত্তি তৈরি করে দেয়। এই গোষ্ঠীগুলির সামাজিক সংগঠনের ভূমিকা নেয়। তাদের সম্পর্ক উৎপাদনের উপকরণের ক্ষেত্রেও পৃথক। অর্থনৈতিক কাঠামোর আলাদা অবস্থানের জন্য এদের মধ্যে এক শ্রেণীর শ্রম অপর শ্রেণী আত্মসাৎ করে। এরপর এটা করবে আদর্শবাদী তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন, তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। জার্মান দার্শনিক জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল আদর্শবাদী তত্ত্বের একজন প্রধান প্রবক্তা এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ফিলোসফি অফ রাইট। এরপর এটা করবে ব্যক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। খুব ইম্পর্টেন্ট, কে কোন প্রসঙ্গে বলেছে। মন্তব্যটি করেছেন অধ্যাপক জোড। আলোচ্য উক্তিটি তিনি করেছেন ভাববাদী দার্শনিকদের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে সমালোচনা করতে গিয়ে। আদর্শবাদীরা কিভাবে সমালোচিত হয়েছেন? সমালোচকগণ মনে করেন আদর্শবাদ রাষ্ট্র ও সমাজকে এক এবং অভিন্ন মনে করায় তা ত্রুটিপূর্ণ হয়েছে। 2 হচ্ছে আদর্শবাদী তত্ত্বে ব্যক্তিকে রাষ্ট্রের চেয়ে ছোট করে দেখা হয়েছে, এর ফলে রাষ্ট্র হয়ে পড়েছে একটি বলপ্রয়োগের যন্ত্র। 3 হচ্ছে আদর্শবাদীদের দৃষ্টিতে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার প্রভৃতি শর্ত সমন্বিত। তাহলে এই হয়ে গেল। এছাড়া আরও 2-1টা প্রশ্ন হবে। মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভবের কারণ। মার্ক্সবাদ অনুসারে রাষ্ট্র কোনো চিরন্তন প্রতিষ্ঠান নয়। শ্রেণীবিরোধের মধ্যে দিয়ে রাষ্ট্রের আবির্ভাব। সম্পদশালী এবং আধিপত্যকারী শ্রেণী নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাষ্ট্র গড়ে তোলে এবং শ্রেণীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 হচ্ছে প্রতিটি শ্রেণী পৃথক অবস্থানের কারণ হলো উৎপাদনের উপকরণগুলি সঙ্গে তার পৃথক পৃথক সম্পর্ক। এর ফলে সংখ্যালঘু শ্রেণীর সর্বদা সংখ্যাগুরু শ্রেণীকে শোষণ করে, আরও সম্পদশালী হতে চায়। উৎপাদন ব্যবস্থার সঙ্গে শ্রেণী জড়িত, অর্থাৎ মানুষের ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের যেসব পর্যায়ে এসেছে শ্রেণী তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া লাস্ট প্রশ্ন, শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝো? আদিম সাম্যবাদী সমাজের পর থেকে যে সব সমাজের আবির্ভাব ঘটেছে সেগুলির প্রত্যেকটিতেই পরস্পর বিরোধী 2টি শ্রেণী বর্তমান। একদিকে সংখ্যালঘু স্বার্থান্বেষী শ্রেণী যারা উৎপাদনের উপকরণের মালিক এবং অপরদিকে শোষিত সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যারা উৎপাদনের শ্রম দান করে। উৎপাদনের উপকরণের এই মালিক শ্রেণী এবং শোষিত শ্রেণীর মধ্যেই সংগ্রামই হলো শ্রেণী সংগ্রাম। তাহলে এই গেল তোমাদের রাষ্ট্রতত্ত্ব থেকে যে কটা কোশ্চেন ছিল সমস্তটাই দিয়ে দিলাম। আমি আমার স্টুডেন্টদের যা যা প্রশ্ন দিয়েছি তোমাদেরও তাই দিয়ে দিলাম এবং বলে দিলাম যে মাইনরের আর কোথাও তোমার যাওয়ার দরকার নেই। মাইনরের পলিটিক্যাল সায়েন্সের যত শর্ট কোয়েশ্চেন ছিল সব আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এগুলো তোমরা আস্তে আস্তে কালেক্ট করো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।